হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করবো সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমার চ্যানেলে নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকেরও বেশ কয়েকটা টিপস নিয়ে আবারও হাজির হয়ে গেছি। আশা করছি আজকের প্রত্যেকটা টিপস তোমাদের অনেক কাজে লাগবে। আর ছোটো ছোটো টিপসগুলো জানা থাকলে না সংসারের কাজগুলো অনেকটাই সহজ হয়ে যায়। সেই সঙ্গে নিজের জন্য কিছুটা হলেও সময় বাঁচানো যায়, সংসার খরচ কিছুটা হলেও কমানো যায়। এরকম বেশ কয়েকটা টিপস আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো দেখে নেওয়া যাক পরপর টিপসগুলো। প্রথম যে টিপসটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি, ভীষণই গুরুত্বপূর্ণ একটা টিপস। অনেক সময় আমাদের অজান্তে রান্না করতে করতে মেঝের মধ্যে তেল পড়ে যায়, বা বাড়িতে যদি ছোটো ছোটো বাচ্চারা থাকে তারা তেলটা মেঝের মধ্যে ঢেলে ফেলে। তো যখন এরকম হয়ে যায় আমরা কি করি, কাপড় দিয়ে মুছে দিই। কাপড় দিয়ে মুছে নেওয়ার পরেও দেখবে জায়গাটা অনেকটা একটা পিচ্ছিল টাইপের হয়ে থাকে, আর ওই জায়গায় যদি কোনোভাবে কোনো পা দেওয়া হয় দেখবে আমাদের স্লিপ খেয়ে যাওয়ার চান্স থাকে। বাড়িতে ছোটো ছোটো বাচ্চারা থাকলেও ভয় লাগে। তো তার জন্য কি করবে, যখন মেঝের মধ্যে তেল ঢালা হয়ে যাবে নিয়ে নেবে হচ্ছে আটা বা ময়দা। বাড়িতে অনেক সময় থাকে না এরকম আটা বা ময়দা যেগুলো একটু পোকা লেগে গেছে, পোকা লেগে গেলে সেই আটা বা ময়দাগুলো আমরা ফেলে দিই। ফেলে না দিয়ে এইরকম করে আমরা ব্যবহার করে নিতে পারি। তো তেলের ওপরে আটাটা আমি দিয়ে দিলাম। তো ছড়িয়ে দেওয়ার পরে দেখো হাত দিয়ে জাস্ট মুছে নেওয়ার মতন আমি তেল মানে আটাটাকে তুলে নিলাম। সেই আটার সঙ্গে দেখো পুরো তেলটাই একদম উঠে চলে এসছে। কোনোভাবে একটু তেল মেঝের মধ্যে লেগে থাকবে না, কোনোভাবে স্লিপ খাওয়ারও ভয় থাকবে না, একদম মেঝেটা খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে যাবে। তো তোমাদেরকে আমি হাত দিয়ে দেখিয়ে দিচ্ছি, দেখো অন্য হাত দিয়ে একটু মুছে দেখানোর চেষ্টা করছি যে মেঝের মধ্যে কোনোভাবে একটু তেল বা ভিজে কোনো ব্যাপারই নেই, একদম পুরো তেলটাই খুব সুন্দরভাবে উঠে চলে এসছে। তো দেখো হাতের মধ্যে একদম কিচ্ছু নেই, হাতটা একদম পুরো শুকনো। যেটুকু যা তেল ছিল এই আটাটাই হচ্ছে অ্যাবজর্ব করে নিয়েছে, ব্যাস। এইভাবে করে তোমরা মেঝের মধ্যে যখন তেল পড়ে যাবে তোমরা এই টিপসটা ফলো করতে পারো। তো পরবর্তী যে টিপসটা তোমাদের সঙ্গে শেয়ার করবো, ছোট্ট হলে কিন্তু ভীষণই গুরুত্বপূর্ণ একটা টিপস। তো ডিম সেদ্ধ করতে বসানোর পরে দেখবে, ডিম সেদ্ধ করার পরে দেখবে ডিমের ভেতরের যে কুসুমের অংশগুলো সেটা অনেক সময় বেরিয়ে যায়। তো মানে ডিমটা ফেটে যায়, ফেটে যাওয়ার কারণে ভেতরের অংশগুলো, নরম অংশটা বাইরে বেরিয়ে আসে, একটা উঁচু উঁচু ব্যাপার হয়ে থাকে। আর সেই ডিমগুলো দেখতে আমাদের ভালো লাগে না। তার জন্য কি করবে, ডিম যখন সেদ্ধ বসাবে তো সেই জলের সঙ্গে কিছুটা লবণ তোমরা দিয়ে দেবে। তাহলে ডিমগুলো কোনোভাবে ফেটে ভেতরে যে কুসুমটা বেরিয়ে যাওয়ার সমস্যা, দেখতে ভালো লাগে না, তো সেই রকম ব্যাপারটার হবে না। ডিমগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে, একটু অংশ বাইরে ফেটে বেরিয়েও আসবে না, সেই সঙ্গে ছাড়াতে গেলেও কোনো অসুবিধা হবে না। অনেক সময় ছাড়াতে গেলে খোসার সঙ্গে ডিমের অংশগুলো আলাদা আলাদা হয়ে যায়, সেরকমও কিছু হবে না। ডিমগুলো খুব ভালোভাবে মানে সেদ্ধ হবে, সেই সঙ্গে খুব ভালো করে সারানোও হয়ে যাবে। তো চলো দেখে নেওয়া যাক আজকের পরবর্তী টিপস। কিচেন সিঙ্ক ব্যবহার করার পরে এটাকে খুব ভালো করে তো আমরা উপর উপর পরিষ্কার করে নিই। যতই আমরা উপর উপর পরিষ্কার করে নিই না কেন, এর নিচে যে পাইপটা লাগানো আছে সেই পাইপের মধ্যে তেলে পোকা, ছোটো ছোটো পোকা হয়ে যায়। সেটা কিন্তু মোটেও স্বাস্থ্যের পক্ষে ভালো নয়, কারণ রাত্রে সিঙ্ক যখন আমরা অনেক সময় না ব্যবহার করে থাকি তখন দেখবে এই পোকাগুলো কিন্তু কিচেন সিঙ্কের উপরে চলে আসে আর জীবাণু ছড়িয়ে দিয়ে চলে যায়। তার জন্য কী করবে বন্ধুরা, দেখো তোমরা নেপথলিন নেবে। নেপথলিন আমরা প্রত্যেকেই ব্যবহার করে থাকি, 2-3টে করে নেপথলিন যদি আমরা আমাদের কিচেন সিঙ্কের এই যে পাইপের ঠিক ওপরে যদি এইভাবে করে ফেলে রেখে দিই কিচেন সিঙ্কের মধ্যে, তাহলে ব্যবহার করার সময় এর যে জলটাও কিন্তু পাইপের মধ্যে যাবে। আর এই নেপথলিনের একটা তীব্র গন্ধ আছে, সেই গন্ধে পোকামাকড় যদি থাকে সেগুলো মারাও পড়বে, বা নতুনভাবে কোনোভাবে পোকা বা মানে আরশোলা কোনোভাবে এর মধ্যে আর আসবে না। এইভাবে করে তোমরা তোমাদের যে ওয়াশ বেসিন আছে, ওয়াশ বেসিনের মধ্যেও 2-3টে নেপথলিন রেখে দেবে, তাহলে সেই পাইপটাও একদম ক্লিয়ার থাকবে, তার মধ্যে কোনোভাবে কোনো পোকামাকড় আর হবে না। তো চলো আজকের পরবর্তী টিপসটা দেখে নেওয়া যাক। তো দেখো বাজার থেকে এখন আমরা যেই জিনিসটা কিনে নিয়ে আসি না কেন, মনের মধ্যে একটা খুঁতখুঁত হতেই থাকে যে এটার মধ্যে ভেজাল মেশানো আছে কিনা। সেরকম দেখো তেল নিয়ে আসার পরে মনে হয় কি জানি কি দিয়ে হয়তো ভেজালভাবে এই তেলটা বানানো হয়েছে, এরকম নানা চিন্তা মাথার মধ্যে ঘুরপাক করতে থাকে। সবসময় চেষ্টা করবে একটু যদি পরীক্ষা করে নিতে পারি তাহলে সেই মানে মনের মধ্যে একটা শান্তি পাওয়া যায়। তো সেই জন্য দেখো তেল যখন তোমরা বাজার থেকে নিয়ে আসবে একটু পরীক্ষা করে নেবে যে তেলটা খাঁটি রয়েছে নাকি এর মধ্যেও ভেজাল মেশানো রয়েছে। সেই জন্য তোমরা কি করবে, 4-5 ঘন্টার জন্য তোমরা ডিপ মানে ফ্রিজের মধ্যে তোমরা এই তেলটাকে রেখে দেবে। তো 4-5 ঘন্টার পরে আমি ফিরে আসছি। তো 4-5 ঘন্টা হয়ে গেছে, তো আমি 5 ঘন্টা পরেই আমি ফ্রিজটা থেকে এই তেলটাকে বের করছি। তো ফ্রিজের মধ্যে তেলটা রাখার পরে যদি দেখো যে কোনোভাবে মানে জমাট বেঁধে গেছে, তাহলে ভাববে যে এর মধ্যে ভেজাল মেশানো রয়েছে। আর যদি দেখো যে না একদম তরল রয়েছে, তাহলে ভাববে যে এর মধ্যে কোনো ভেজাল মেশানো নেই, এটা একদম খাঁটি সরষের তেল। তো চলো এখন দেখে নেওয়া যাক আজকের পরবর্তী টিপস। তো দেখো বন্ধুরা, এখানে কিছুটা এলাচ নিয়েছি। এলাচ আমরা প্রত্যেকেই ব্যবহার করে থাকি, বিভিন্ন তরকারিতে আমরা এলাচ দিয়ে থাকি। এলাচে একটা মিষ্টি সুগন্ধ রয়েছে, যাতে তরকারির স্বাদটা আরও বেড়ে যায়, সেই জন্য আমরা এলাচটা ব্যবহার করে থাকি।
কিন্তু বাড়িতে যদি একটু বেশি পরিমাণে এনে একটু বেশি দিনের জন্য রেখে দিই হাওয়া বাতাস পেয়ে, এটা কি হয়, এর যে একটা সুগন্ধ, সেই সুগন্ধটা থাকে না, অনেকটাই নরম হয়ে যায়। সেই যখন তোমরা এরকম এলাচগুলো হয়ে যাবে, তো এইগুলোকে না ফেলে দিয়ে তোমরা কি করবে, রান্না যখন করবে, রান্না করার সময় আমাদের ওই যে ওভেনটা জ্বলে, ওভেনের চারপাশটাও কিছুটা গরম থাকে, গরম থাকার কারণে তো এই ওভেনের চারপাশে তোমরা এইভাবে করে এলাচগুলোকে রেখে দেবে। খুব বেশি সময় রাখবে না, মানে 20-30 সেকেন্ডের জন্য এলাচগুলোকে এইভাবে করে রেখে গরম করে নেবে। তাহলে কি হবে, এই এলাচগুলো আবার হচ্ছে এই যে ছেতিয়ে গিয়েছিলো সেই ভাবটাও চলে যাবে, আর হচ্ছে এর যে একটা সুগন্ধ, সেই সুগন্ধটাও কিন্তু বজায় থাকবে। তো এইভাবে করে নেওয়ার কারণে কি হবে, এক্সট্রা করে আমাদেরকে আর গরম করতে হবে না। এক্সট্রা করে যদি আমরা কড়াইতে বা কোনো তাওয়াতে গরম করতে যাই, তাহলে কি হবে, আমাদের গ্যাসের খরচটাও কিছুটা হলেও প্রয়োজন হবে। কিন্তু এইভাবে করে রান্না করতে করতে করলে, যেহেতু রান্না হচ্ছে বেকার বেকার আমাদের ওভেনটা কিছুটা গরম আছে, আমরা এইভাবে করে ব্যবহার করে নিতে পারি। তো দেখো, আমি এখন যে আইডিয়াটা তোমাদের সঙ্গে শেয়ার করব, এখানে আমি একটা কাঁচের গ্লাস দেখতে পাচ্ছ, নিচটা কিছুটা ভেঙে গিয়েছিল। তো ভেঙে যাওয়ার কারণে এই ভাঙা গ্লাসটাকে আমি ফেলে দিইনি। আমরা নর্মালি কী করি, কাঁচের জিনিসপত্র ভেঙে গেলে ফেলে দিই। তো একটু আধটুকু যদি ভেঙে যায়, তোমরা এইভাবে করে কাজে লাগিয়ে নিতে পারো। তো আমি একটা আইডিয়া তোমাদের সঙ্গে শেয়ার করছি। আসলে যখন তৈরি করেছিলাম ভিডিওটা করা হয়নি, তো ভাবলাম জিনিসটাই তোমাদেরকে দেখিয়ে দিই, তোমরা কিছুটা হলেও আইডিয়া পেতে পারো। তো মোজাই গার্ডগুলো ঠিক যেরকম করে, তো সেরকম করে একটা বানানোর চেষ্টা করেছি কিছু একটা, তবুও কিন্তু দেখতে কিন্তু খুব একটা বেশি খারাপ লাগেনি, অনেকটা কিন্তু ভালোই লেগেছে তো আমার কাছে। তো যে কোনো জিনিস ফেলে দেওয়ার আগে তো একটু যদি কোনো কিছু কাজে আমরা লাগিয়ে নিতে পারি, তাহলে ক্ষতি কী, তাই না? তো আমার কিন্তু এই বদ অভ্যাসটা রয়েছে, সহজে আমি কোনো জিনিস কিন্তু ফেলতে পারি না। তো ভাবলাম এটার মধ্যে কি রাখবো, তো ভাবলাম যে এটার মধ্যে কিছু যদি গাছ আমরা রেখে থাকি, তাহলে সেটাও কিন্তু দেখতে কিন্তু খুব একটা নিহাতি খারাপই লাগছে না। বা হচ্ছে পেন স্ট্যান্ড হিসেবে যদি এটাকে আমি ব্যবহার করি, তো সেটাও কিন্তু কোনোভাবেই খারাপই লাগছে না। তো এইভাবে করে তোমরা ফেলে দেওয়া জিনিসগুলো কিন্তু বিভিন্ন কাজে কিন্তু তোমরা ব্যবহার করতে পারো। পরবর্তী যে টিপসটা তোমাদের সঙ্গে শেয়ার করব, ভীষণই গুরুত্বপূর্ণ টিপস। তো দেখো, যেহেতু এখন বর্ষাকাল আর বাইরে প্রায় সময় বৃষ্টি হতে থাকে, বৃষ্টি হলে নানা সমস্যার মধ্যে পড়তে হয়, বিশেষ করে জামা কাপড় ঠিকঠাকভাবে শুকনো হয় না। আর বাড়িতে ছোটো ছোটো বাচ্চারা থাকলে বা আমাদের তো অসুবিধা হয়েই যায়, কারণ বাচ্চারা বারবার জামা কাপড়গুলোকে নোংরা করে, তাদের অনেক জামা কাপড় সারাদিনে কাচাকুচি করতে হয়, সেগুলো যদি ভিজে থেকে যায় তাহলে তো অসুবিধা হবে। তো তার জন্য ছোট্ট একটা টিপস তোমাদের সঙ্গে শেয়ার করছি, কিভাবে তোমরা এই জামা কাপড়গুলোকে রোদ ছাড়া, ফ্যানের হাওয়া ছাড়া তোমরা কিভাবে খুব সহজে শুকনো করে নিতে পারবে। তো সেরকম একটা আইডিয়া তোমাদের সঙ্গে শেয়ার করছি। নিয়ে নিতে হবে হচ্ছে একটা কড়াইয়ের সাহায্যে এই কাজটা হয়ে যাবে। তো আমি এখানে রান্না করে দেখো, গ্যাস ওভেনটাকে অন করে দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটাকে একদম লো করে দেবে। করার পরে দেখো, আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইটা গরম হয়ে যাওয়ার পরে এই যে সমস্ত জামা কাপড়গুলো ভেজা রয়েছে, ভেজা জামা কাপড়গুলোকে এর উপরে দিয়ে দিচ্ছি। তো দেখবে এইভাবে করে যদি জামা কাপড়গুলো কড়াইয়ের ওপরে দিয়ে দিই, তাহলে যেটুকু ভেজা রয়েছে, যে জলটা রয়েছে, সেই জলটা কিন্তু বাষ্প হয়ে ওপর দিকে উঠে যাবে, আর খুব তাড়াতাড়ি জামা কাপড়গুলো শুকনো হয়ে যাবে। তো অবশ্যই সাবধানতার সহিত কাজটা করবে, কখনো এইভাবে করে জামা কাপড়গুলো দিয়ে তোমরা কোথাও চলে যাবে না, দাঁড়িয়ে থেকে কাজটা তোমরা করবে, কিন্তু এই জামা কাপড়গুলো পুড়ে যাওয়ার কিন্তু ভয় থাকবে। তো এইভাবে করে তোমরা যে সমস্ত বাচ্চাদের জামা কাপড়গুলো হালকা একটু ভেজা রয়েছে, তোমরা খুব সহজেই শুকনো করে নিতে পারবে, আর এই বর্ষাতে কোনো অসুবিধা হবে না। আশা করছি আজকে প্রত্যেকটা টিপস তোমাদের ভালো লেগেছে। কোন টিপস সবথেকে বেশি ভালো লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। চলো, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরবর্তী এক নতুন ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।